নমস্কার আপনাকে এবং কর্মচারী সমাজকে নমস্কার। আমরা এই গত পরশু যে সুপ্রিম কোর্টে মামলাটা উঠেছিল হয়নি। দুর্ভাগ্য আমাদের এই কারণে যে গত এক বছর হয়ে গেল মামলাটা 11 বার মামলাটা উঠলে পরেও মামলাটাই শোনা হলো না। কেন হলো না সেটা আমরা অভিযোগ করতে পারি না। আমাদের অভিযোগ না করলেও আমাদের তো অভিমান হয়ই। কারণটা কি? আপনি যে হেডিং দিয়েছেন সেটা যদি হয় সেটা তো আরও ভয়াবহ বলতে হবে। তাহলে সুপ্রিম কোর্ট কেন সেই ব্যাপারে দৃষ্টি দিচ্ছেন না? আজকে এসএলপি দায়ের করেছে, এসএলপি কয়েক সেকেন্ডের মধ্যে খারিজ হয়ে যায়। আমরা দেখেছি মহামান্য জাজরা ডান হাতে ফাইল তুলে বাঁ হাতে স্টেনোর কাছে উঠল না। গত পরশু যে উঠল না তার একটা নির্দিষ্ট কারণ আছে। কারণ মামলা যখন উঠবে শুনানি হবে, এটা তো নিশ্চয়ই। 30টা শুনানি হয়েছে ফার্স্ট হাফে, অর্থাৎ 10:30 থেকে 1টা পর্যন্ত 30টা মামলা উঠেছে। তাহলে 30টা মামলা যাদের ছিল স্বাভাবিকভাবে তারা তো রিলিজ হয়েছে। হ্যাঁ, এটাই তো নিয়ম। তারপরে সেকেন্ড হাফে আরও 10টা মামলা উঠলো, 40টা মামলা। আমাদের 60 নম্বরে ছিল, 60 নম্বরের মামলা আসেনি, তাই মামলা ওঠেনি। এর একটা নির্দিষ্ট কারণ আমরা বুঝতে পেরেছি। কিন্তু সেম এর আগে 3রা নভেম্বর 2023-এ যে মামলাটা যখন উঠেছিল 60 নম্বরেই ছিল, তখন তো 1:16 মিনিটে উঠেছে শেষ মামলা। তাহলে জাজদ্বয় কেন উঠে গেল? এই প্রশ্নটা তো প্রতিটি সরকারি কর্মচারী আমাদের কাছে রেখেছে যে 1:16 মিনিটে মামলা ওঠার পরেও কেন জাজদ্বয় শুনলেন না মামলাটা? শুনতে পারতেন। এর আগের যে মামলাটা 3রা নভেম্বর 2024, 60 নম্বর উঠেছে 1:16 মিনিটে। আর গতকাল 60 নম্বরের মামলা আসেনি, 40 নম্বর মামলা পর্যন্ত শুনেছেন। এটাই তো স্বাভাবিক, মামলা শুনবে। আরও একটা প্রশ্ন, মামলা কটা শুনবে, কটা আপনার কজ লিস্টে থাকবে, সেটাও তো সুপ্রিম কোর্টের দেখা উচিত। আমরা দেখুন যে কারি টাকা সরকার খরচা করতে পারে, আমরা তো পারি না। আমরা সেই রাজ্য থেকে দিল্লিতে যাই, সেখানে কারি টাকা খরচা হয়। 11টা মামলা লড়তে যে আমাদের কত খরচ হয়েছে আর সরকারের কত খরচ হয়েছে, এটাই প্রশ্ন তো একজন মাননীয় উচ্চ আদালতের বিচারপতি পর্যন্ত করেছে যে সরকার হিসাব দিক যে সুপ্রিম কোর্টের মামলা লড়তে কত টাকা খরচ হয়েছে। আমরা আর পারছি না। আমরা দেখুন যে কর্মচারী সমাজ যারা অবসর নিয়েছে, মানে দুঃখ হয়, বেদনা হয়, তারা প্রায় 90 বছর 95 বছর বয়স, তারা আমাদেরকে কুর্নিশ জানাচ্ছে, আমাদেরকে কিছু অল্প পয়সা সাহায্য করছে যে মলয়বাবু আপনারা যেভাবে লড়াই করছেন আমাদের আজও আশা আছে। কিন্তু বেদনা কেন হয় জানেন তো? যারা হয়তো আমাদের কিছু আর্থিক সহযোগিতা করেছে কিন্তু তারা আজকে নেই। কারণ তারা যদি এই বকেয়া ডিএটা পায়, অন্তত আর্থিকভাবে যতদিন বাঁচে তারা সচ্ছলভাবে। তম উঠেছে, একদিনও শুনানি হয়নি। 2016 সালে মামলাটা দায়ের করেছি এবং ডিসেম্বর মাস 2016-তে মেনশন করেছি। 17 ফেব্রুয়ারি প্রথম মামলাটা ট্রাইব্যুনালে উঠেছে। একটা হিয়ারিংয়ে আমাদের পরাজয় ঘটেছে, সেখানে বলেছে ডিএ ঐচ্ছিক। তার বিরুদ্ধে আমরা হাইকোর্টে গেছি, তখন আমরা অ্যাপিল মামলা করেছি, হাইকোর্টে গেছি। সেই হাইকোর্টে প্রধান বিচারপতি বেঞ্চে প্রথমে মামলাটা গিয়ে ওঠে। সেখান থেকে পরবর্তী দেবাশিস করগুপ্ত, শেখর ববি সরাফের বেঞ্চে যায়। সেখানেই আমরা মূল রায়টা পাই। সেখানেই বলে যে ডিএ শুধু আইনি অধিকার নয়, সাংবিধানিক অধিকার সরকারি কর্মচারীদের দিয়ে দিতে হবে। সেটা কিভাবে দেবে, স্যাট অর্থাৎ ট্রাইব্যুনাল তার বিচার করবে। সেখানে মাননীয় আর.কে. বাগ এবং সুবেশ কুমার দাস যে মানে অসাধারণ রায় দেয়, সেই রায়ের বিরুদ্ধেই এই এতদিন লাট খেতে সেই মামলাটাই আজকে সুপ্রিম কোর্টে এসে উপস্থিত হয়ে খারিজ করে দিচ্ছি। অর্থাৎ রিভিউ পিটিশন গ্র্যান্ড হয়নি, সেইটা বিরুদ্ধেই তারা সুপ্রিম কোর্টে গেছে, এসএলপি দায়ের করেছে। এসএলপি মিনস স্পেশাল লিভ পিটিশন। সেখানে একটা সিনোসিস দিতে হয়। আমি আপনাকে মনোবাবু একটা খুব স্পেসিফিক প্রশ্ন করছি সাধারণ আমাদের দর্শকদের স্বার্থে। সেটা হচ্ছে যে দেখুন, একটা মামলা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ দিল, সেটা আমার পছন্দ হলো না, আমি সুপ্রিম কোর্টে গেলাম, সেই মামলার শুনানি আর এখানে এই ডিভিশন বেঞ্চের রায়, তার বিরুদ্ধে এসএলপি, এই দুটো মামলা, একটা মামলা সুপ্রিম কোর্টে শুনানি আর এসএলপির সুপ্রিম কোর্টে শুনানি,
তফাৎটা কি একটু দর্শকদের বোঝাবেন? তফাৎটা দেখুন, সুপ্রিম কোর্টে তো আমাদের এসএলপি গেছে, আমরা হাইকোর্টে বলতে পারি। হাইকোর্ট SLP বলতে স্পেশাল লিভ পিটিশন রাজ্য সরকার করে। রাজ্য সরকার করেছে, মামলাটা রাজ্য সরকার করেছে। জেনারেল মামলার সঙ্গে এসএলপি তফাৎটা কি? এসএলপি হ্যাঁ, এসএলপি মিনস হচ্ছে যে পোর্শনটুকু নিয়ে সুপ্রিম কোর্টে গেছে সেটা যে কি ভুল, সেই ভুলটা প্রমাণ করতে হবে রাজ্য সরকারকে, যারা নিয়ে যাবে রাজ্য সরকারকে। সেই ভুলটা প্রমাণ, সেটা যদি মহামান্য সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের কাছে জানতে চায়, রাজ্য সরকারে কিন্তু তার উত্তর দিতে হবে। এবং তার এক্সটেন্সিভ হিয়ারিং চেয়েছিল, কিন্তু সেই এক্সটেন্সিভ মানে বিস্তৃত হিয়ারিংটা মানে ভুলের পরিপ্রেক্ষিত যে রায়টা, সেই রায়টা বিশ্লেষণ করার জন্য, কিন্তু সেটাও সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত করে উঠতে পারেনি। এবং আমরা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিয়ে দিতে হবে, সেইটাই বলা আছে। সরকারি কর্মচারীদের দিয়ে দিতে হবে সেটা কিন্তু বলা নেই, এটা রোপাতে আইন মাফিক বলা হয়েছে। যে দেখবেন রায়গুলোতে বলা হয়েছে যে এআইসিপিআই অনুসারে শিক্ষক, পুরসভা, পঞ্চায়েত সব এরাও কিন্তু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএ পায়। আপনার যে লিস্ট সেটা তো আমরা তুলে দিয়েছিলাম স্যাট এবং হাইকোর্টে, সেই সব ডকুমেন্টস এখন সুপ্রিম কোর্টে রয়েছে। আপনি দেখুন যে আমাদের প্রতিবেশী রাজ্য, এই যে ঝাড়খণ্ডে এই যে একটা রাজনৈতিক সিচুয়েশন তৈরি হয়েছে, সেখানে তো আপনার কংগ্রেসের সঙ্গে একটা অন্য মানে আঞ্চলিক দলের মানে কোলাবোরেশনে আপনার সরকার চলছে, তারাও তো 46% দিয়ে দিচ্ছে। আমাদের প্রতিবেশী বিহার 46% দিচ্ছে, উড়িষ্যা 46% দিচ্ছে, অন্ধ্রপ্রদেশ 46% দিয়েছে। তাদের ডিএটা বেতন কমিশন হয়ে যাবার পর 1/1 বেতন কমিশন হয়েছে উইদাউট ডিএতে। 7/2019 মামলা, এটা এখান থেকে দিতে হবে, 9 মামলা 1/7/2009 থেকে ডিএটা দিতে হবে, সেই দিন থেকে এফেক্ট দিতে হবে আপ টু 5ম বেতন কমিশন। এটা যখনই দিতে হবে রাজ্য সরকারকে, যদি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মানে 5ম বেতন কমিশনের দিয়ে দিতে হয়, তাহলে 6ষ্ঠ বেতন কমিশন বর্তমানে যেটা চলছে সেটাও আমরা আদায় করব। এইটুকু আমরা